আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও উপর আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো যাক শিক্ষার্থী, তোমরা রেওয়ামিল করেছো, অনেকগুলো অঙ্ক আমি করিয়েছি। আজকে আরও একটি অঙ্ক করাবো। আজকে যে অঙ্কটা করাবো তার পৃষ্ঠা নাম্বার আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখো। রেওয়ামিল পৃষ্ঠা 571 পৃষ্ঠার যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তা তোমরা আগে পড়ো, অঙ্কটা পড়ো, আমিও পড়ি, তারপর আমরা অঙ্কে কি ডিমান্ড করেছি সেটা দেখি, এরপর আমরা আলোচনায় আসি। আচ্ছা, অঙ্কটা আমরা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 570 পৃষ্ঠা। আচ্ছা, মেসার্স সুরভি কোম্পানি লিমিটেড এর 2011 সালের 31শে ডিসেম্বর এর তারিখের নিম্নলিখিত উদ্বৃত্ত সমূহ দেওয়া হলো। এখানে অনেকগুলো খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। সেখানে আছে মূলধন, উত্তোলন, দেনাদার, পাওনাদার, প্রারম্ভিক মজুত পণ্য, দালান কোঠা, ব্যাংক চলতি হিসাব, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, জাহাজ ভাড়া প্রদ, ভ্যাট ক্রয়ের উপর বাট্টা, কামালকে প্রদত্ত ঋণ, কমিশন, শিক্ষানবিশ ভাতা, প্রাঙ্গণ, সমপরি মজুত পণ্য, প্রদেয় বিল, প্রাপ্য বিল, অগ্রিম মজুরি, বকেয়া কারবার খরচ বলে ব্যাংক চলতি হিসাব, বিক্রয় ক্রয়, এরকম অনেকগুলো আইটেম, এই আইটেমগুলো দেওয়া আছে। এর থেকে এবার আমরা দেখব অঙ্কে কি ডিমান্ড করেছে, কতে কি বলেছে। খতিয়ান উদ্বৃত্তের সময়ের মধ্যে যেগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তাদের সমষ্টি। তার মানে এই আইটেমগুলোর ভিতর থেকে কোন কোন আইটেমগুলো রেওয়ামিলে আসবে না সেগুলো তোমাকে বের করতে হবে। এরপরে একটা রেওয়ামিল প্রস্তুত করতে বলছে। গতে বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো এবং এদের পার্থক্য নির্ণয় করো। তা চলতি সম্পদ এবং চলতি দায় কাকে বলে সেটা তোমাকে জানতে হবে, চিনতে হবে, তারপরে দুটোর পার্থক্য নির্ণয় করতে হবে। যাক প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে ক দিয়ে শুরু করি। সমপরি মজুত পণ্য আমাদের আছে 35,000 টাকা। এরপর আছে ব্যাংক চলতি হিসাব, ব্র্যাকেটে 1/1/2011, 1/1/2011 ব্যাংক চলতি হিসাব।
30,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা একটু যে আমি কি কি লিখে দিচ্ছি। সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা এবং ব্যাংক চলতি হিসাব 1/1/2011 30,000 টাকা। তোমরা জানো সমাপনী মজুদ পণ্যের এমএলএ আছেন, এটা 19-এও করেছো, কিন্তু ব্যাংক চলতি হিসাব যেটা 1 তারিখে প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত আসলের এমএলএ আসে না, প্রারম্ভিক হাতে নগদ থাকলেও আসে না। তা আমাদের আজকের অঙ্কে এই দুটোই বিষয় ছিল যার এমএলএ আসবে না, তাই আমরা এটা লিখছি এবং তোমরা আশা করি বুঝতে পারছো। চলতি সম্পদের পরিমাণ প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলা হয়েছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য। তা চলতি সম্পদ বলতে কি বোঝায়? যে সমস্ত সম্পদ স্থায়ী নয়, স্বল্প মেয়াদে ভোগ করা যায়, সেই সমস্ত সম্পদকে আমরা বলে থাকি চলতি সম্পদ। এর মধ্যে কি আসে? নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মজুদ পণ্য, হাতে নগদ আমরা বলতে পারি, তারপরে হচ্ছে স্বল্প মেয়াদী বিনিয়োগ, এই সমস্ত আইটেমগুলোকে আমরা বলি চলতি সম্পদ। তাহলে আমাদের অঙ্কে কি কি চলতি সম্পদ আছে সেগুলো আমরা খেয়াল করি, তারপর লিখি। কামালকে প্রদত্ত ঋণ, কামালকে প্রদত্ত ঋণ। তারপরে আছে প্রাপ্য বিল, প্রাপ্য বিল। এরপরে আছে অগ্রিম মজুরি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি আমাদের দেনাদার একটা চলতি সম্পদ, ব্যাংক চলতি হিসাব এটাও একটা চলতি সম্পদ, প্রতিরক্ষা সঞ্চয়পত্র একটি চলতি সম্পদ, কামালকে প্রদত্ত ঋণ একটি চলতি সম্পদ, প্রাপ্য বিল একটি চলতি সম্পদ, অগ্রিম মজুরি খরচ অগ্রিম একটি চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদগুলো বুঝতে পারছো। এবার আমরা টাকাগুলো লিখি। দেনাদার 1,20,000 টাকা,
প্রতিরক্ষা সঞ্চয়পত্র 40,000 টাকা, কামালকে প্রদত্ত ঋণ 40,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা, অগ্রিম মজুরি 6,000 টাকা। দুই লক্ষ 6 আর 5 11, আগে 0 0 বসে গেল, 11 1 হাতে 1 2 6 6 10 10 14 4 হাতে 1 1 2, আমাদের 2,41,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আগে দেখো আমরা চলতি সম্পদটা নির্ণয় করেছি। চলতি সম্পদটা কি কি আসে আমি আগে আলোচনা করে নিলাম চলতি সম্পদ সম্পর্কে। এখন আমরা অঙ্কে যেগুলো পেয়েছি সেগুলো লিখছি। তার মোট পরিমাণ দাঁড়িয়েছে কত? 2,41,000 টাকা। আমাদের এটা মুছে ফেলতে হবে, কারণ এরপর আমাদের চলতি দায় নির্ণয় করতে হবে, তারপর চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্যটা নির্ণয় করতে হবে। একটু দেখো, আচ্ছা, এবার আমাদের নির্ণয় করতে হবে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। চলতি দায় বলতে কি বোঝায়? যে সমস্ত দায় হচ্ছে স্বল্প মেয়াদী, অল্প সময়ের ভিতরে পরিশোধ করতে হয়, সে সমস্ত দায়কে বলা হয় চলতি দায়। পাওনাদার, পদবিল, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, বকেয়া খরচ সমূহ, অগ্রিম আয় সমূহ, এগুলোকে বলা হয় চলতি দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলতি দায় আমরা দেখি আমাদের অঙ্কে কি কি আছে সেগুলো দেখে আগে লিখি। পাওনাদার প্রদেয় ভ্যাট, প্রদেয় বিল, বকেয়া খরচাবলী। বকেয়া খরচাবলী আমরা তাহলে এই আইটেমগুলো পেলাম: পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় ভ্যাট আর বকেয়া খরচাবলী। এই চারটে আইটেম পেয়েছি। এখন এই চারটে আইটেমই হচ্ছে আমাদের চলতি দায় এই অঙ্কের জন্য। এখন এই চারটে আইটেমের ফিগারগুলো আমরা লিখি। 80,000, 6,000, পাওনাদার হচ্ছে 80,000, তারপর হচ্ছে 6,000, এরপরে 20,000, তারপর হচ্ছে 8,000, 8,000, 8 হচ্ছে 14 4 হাতে 1 8 3 11, 1,14,000 টাকা আমাদের চলতি দায়। তাহলে আমাদের চলতি দায় দাঁড়াচ্ছে কত? 1,14,000 টাকা। তাহলে দেখো শিক্ষার্থী, আগে এরপর আমরা পার্থক্য নির্ণয় করব। চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য তাহলে আমরা নির্ণয় করি।
আমাদের ছিল 2,41,000 টাকা, 2,41,000 বিয়োগ 1,14,000 টাকা। এটাকে বিয়োগ করলে আমরা যে বিয়োগফলটা পাবো সেটাই হচ্ছে 1,27,000 টাকা, 1,27,000 টাকা। 3 0 7 14 27 27 11 1 2 2 2 1। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আগে চলতি সম্পদ আমরা নির্ণয় করে নিলাম, তারপর চলতি দায় আমরা নির্ণয় করলাম, এরপর দুটোর বিয়োগফল নির্ণয় করলে আমাদের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী আমরা 18 খ নিয়ে আলোচনা করব। 18 খ হচ্ছে রেওয়া মিল। প্রকৃতপক্ষে যে রেওয়া মিলটা আমাদের তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা রেওয়া মিলের বিষয়টা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটি রেওয়া মিলের কারণ সহ আমরা চেষ্টা করব মেইনলি কমন আইটেমগুলো তোমরা জানো, সেই আইটেমগুলো ডেবিট ক্রেডিট আমি বলে দিচ্ছি আমাদের। প্রিয় শিক্ষার্থী, মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট, দেনাদার ডেবিট, পাওনাদার ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, দালান কোঠা ডেবিট, ব্যাংক চলতি হিসাব ডেবিট, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ডেবিট, জাহাজ ভাড়া ডেবিট, প্রদ ভ্যাট ক্রেডিট, ক্রয়ের উপর বাট্টা ক্রেডিট, কামালকে প্রদত্ত ঋণ সম্পদ ডেবিট, এটা একটা বিনিয়োগ, কমিশন ডেবিট, শিক্ষানবিশ ভাতা ডেবিট, প্রাঙ্গণ হচ্ছে আঙ্গিনা বা উঠান বা মাঠ বা জমি, সেটাকে আমরা বলবো ডেবিট সম্পদ। সমাপনী মজুত পণ্য এটা রেওয়া মিলে আসবে না। প্রদ বিল এটি একটি দায়, তাই এটা ক্রেডিট। প্রাপ্য বিল এটি একটি সম্পদ, চলতি সম্পদ। তারপর অগ্রিম মজুরি এটা ডেবিট, প্রাপ্য বিল ডেবিট, অগ্রিম মজুরি ডেবিট। বকেয়া খরচ যাবলি, যত রকম বকেয়া খরচ আছে এটা আমাদের একটি চলতি দায়, তাই এটা ক্রেডিট। এরপরে ব্যাংক চলতি হিসাব 1/1/2011 এটা আসবে না, আমরা কতে লিখে দিয়েছি। তারপর বিক্রয় ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। তাহলে প্রত্যেকটা ডেবিট ক্রেডিট গুলো আমরা বললাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখানে প্রত্যেকটা বিষয় তোমাদের নখদর্পণে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনাটা অঙ্কটি আমরা শেষ করব, তার আগে আরো কিছু কথা বলবো। শিক্ষার্থী, আমি তোমাদের আজ গত ক্লাসগুলো থেকেই বারবার বলে আসতেছি যে আগে প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা আগে ভালো করে বুঝতে হবে। এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে আসলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমার মুখ্য কাজ, প্রধান কাজ, যে আমাদের অঙ্কটা কি ডিমান্ড করা হয়েছে। অঙ্কটার ডিমান্ডটা যদি তুমি বুঝতে পারো তাহলে আসলে তুমি অঙ্কটা করতে পারবে। তাহলে আজকে আমাদের ছিল রেওয়া মিলে কোন কোন আইটেম আসবে না। তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে কোন কোন আইটেমগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সুন্দর করে উল্লেখ করা আছে। তাহলে সেটা পড়তে হবে তোমাকে। আমি পড়ার ব্যাপারে দিক নির্দেশনা আগের প্রথম দিকের ক্লাসে দিয়েছি, তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তারপরেও আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে সাধারণ নিয়মে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, প্রারম্ভিক হাতে নগদ আসে না, প্রারম্ভিক ব্যাংক জমা আসে না, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনও আসে না। তাহলে এই বিষয়গুলো আমরা স্বাভাবিক নিয়মে মনে রাখবো। তবে সমন্বিত ক্রয় যদি থাকে উক্ত রেওয়া মিলে, তাহলে সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। হ্যাঁ, সমাপনী মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য কিন্তু ক্রেডিট হবে না, সমাপনী মজুত পণ্য ডেবিট হবে। আর এক্ষেত্রে ক্রয় বসবে না, সমন্বিত ক্রয় বসবে। তাহলে এই বিষয়গুলো তোমাদের কিন্তু সুন্দর করে খেয়াল রাখতে হবে, ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেন ছোটখাটো ভুলের জন্য অঙ্কটাকে শেষ না করে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব।